এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর আজকেই সেই দিন যেদিন সব বন্ধুরা আসবে। তো তার জন্য তো কি করেছি আর কি করব সেগুলো সব শেয়ার করেছি। তবে আজকে যেই রান্নাগুলো করব সেগুলো রেসিপি তো শেয়ার করবই। একজন কমেন্ট করেছেন যে আমি কি বানালাম বন্ধুদের জন্য সেগুলো যেন শেয়ার করি। অবশ্যই এটাই তো আমার কাজ, যে আমি যা কিছু করব আপনাদের সাথে, সব না হলেও কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। তবে রান্নাবান্না তো ম্যাক্সিমামই আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন তাহলে শুরু করে দিই। সকালবেলা গোলককাল চলে এসেছে, রাত্রেবেলা এখনো অফিস করছে, ওকে ব্রেকফাস্টটা দিয়ে আমি পুরো দমে কিচেনের কাজ শুরু করব। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, জাস্ট ব্রেকফাস্টটা হয়নি। ব্রেকফাস্টটা হয়ে গেলেই আমি ফ্রি। এবার আমি পুরো দমে কিচেনের রান্নাবান্নার কাজে লেগে যাব। ফ্রিজ থেকে প্রথমেই মাটনটা বের করে রাখছি, কারণ মাটনটা আজকে করব আর তার আগে ম্যারিনেট করতে হবে আদা রসুন দিয়ে। তো প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে ফ্রিজে, তাই একটু বের করে রাখলাম। একে একে অল্প অল্প করে কাজ এগোতে থাকবো। যেমন মাটনটা বের করে রাখলাম, এবারে ডালটা সেদ্ধ হতে দেবো। ডালটা তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, ততক্ষণে বাকি আরও যা যা কাজ আছে সেগুলো অল্প অল্প করে এগিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেল মানে 50% হয়ে গেল। আমি মুগ ডালটা করি যে সবজি দিয়ে, একটুখানি আদা দিই না, সবজি দিয়ে করি। তো সবজিগুলো সেইভাবে কেটে নেব। প্রথমে যে একটা মাঝারি আছে আমার, এইরকম তিনটের সেট আছে। একটা ছোট, যেটাতে আমি দেখেন যে প্রায় মুসুর ডাল বানাই, আর একটা মাঝারি, আর এটা হচ্ছে সব থেকে বড়। তো মাঝারিটা বের করে মনে হলো ওইটাতে হবে না, তাই একদম বড়টা বের করেছি। কারণ মুগ ডালও তো অনেকটা বাড়ে, তো সেই জন্য বড়টাতে করছি। আর অনেকজন আছে তো ওই জন্য ভাবলাম একেবারে এইটাতে করি, আর এইটাই করেই সার্ভ করা যায়। এটা দেখতে এত সুন্দর, তো খারাপ লাগে না। কিছুতে ঢেলে না সার্ভ করে এইটা সমেত সার্ভ করলেও ভালো লাগে। তো এই জন্য এইটাতে নিয়ে নিলাম। মুগ ডালটাকে প্রথমে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি, বেশ লাল লাল করে, যাতে একটা বেশ সুন্দর গন্ধ বেরোয়। আর মুগ ডাল ভেজে করলে বেশ ভালো লাগে, এইভাবে ড্রাই রোস্ট করে ডালটা করলে বেশ ভালো লাগে, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখিয়ে এসেছি। যাই হোক, মুগ ডালটা ভাজা হয়ে গেছে, তারপরে সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে তার মধ্যে আরও জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। ডালের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ অবশ্যই দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এই ডালটা আমি শিখেছি আমার এক বন্ধুর কাছে। একবার কেবিনে গেছিলাম, সে এইভাবে করে খাইয়েছিল। তারপর থেকে মুগ ডাল আমি এইভাবেই করি, কারণ আমার আদা দিয়ে জানি না কেন আমার হাতে ভালো হয় না মুগ ডাল, আর আমার খেতেও ভালো লাগে না, যেটা সাধারণত আমরা বাঙালিরা করে থাকি ঘরে ঘরে, যে আদা দিয়ে মুগ ডাল। কিন্তু এইভাবেও একবার করে দেখবেন, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এইভাবে সবজি দিয়ে দারুণ লাগে কিন্তু। ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম, পাশেই এখানে বসিয়ে দিচ্ছি একটু হাফ অ্যান্ড হাফকে রিডিউস হওয়ার জন্য, এটা একটু গাঢ় করব। ওই যে বলেছি শাহি টুকরা বানাবো, শাহি টুকরাটা এখন বানাবো না, বানাবো রাত্রে। কিন্তু দুধটা রিডিউস করে রাখলে মোটামুটি 50 থেকে 60% কাজ আমার এগিয়ে রইল। কেউ বাড়িতে আসা মানে শুধু তো রান্না করা নয়, রান্নার জোগাড় করা, ঘর পরিষ্কার করা, তারপরে ঘরের যে দৈনন্দিন কাজ থাকে সেগুলো তো করতেই হয়, সেগুলোর থেকে তো ছুটি নেই। তাই সেই কাজগুলোর সাথে সাথে করে যেতে হয়। তাই এমনভাবে কাজটাকে ম্যানেজ করি যাতে সব কাজগুলো ঠিকঠাক টাইম মতো হয়ে যায়। যেমন এই ডিশওয়াশারটা, ওইদিকে ডালটাও হচ্ছে, দুধটাও রিডিউস হচ্ছে। তো ততক্ষণে আমি ভাবলাম এইদিকে ডিশওয়াশারটাকে খালি করে নিই, তারপরে মাটনটা ম্যারিনেট করব। কারণ মাটনটা ম্যারিনেট করে একবার বসিয়ে দিলে ওটাতে আর বেশি দেখতে হবে না, ওটা নিজের মতো আস্তে আস্তে কম আঁচে হতে থাকে। মাটন আমি সবসময় চেষ্টা করি একটু কম আঁচে করার, তাহলে মাটনের টেস্টটা না খুব ভালো আসে। ব্যাস, ডিশওয়াশার গোছানো হয়ে গেল, অনেকটা কাজ আমার এগিয়ে গেল। এবারে বাসনপত্র যা পড়বে একে একে ডিশওয়াশারে লাগাতে থাকবো। আজকে চেষ্টা করব 2 বার ডিশওয়াশার দিয়ে দেওয়ার, কারণ বাসন ধোবার বেশি সময় থাকে না। এই দেখুন, এখানে তেল বসিয়ে দিয়েছি মাটনের জন্য, আর গোটা গরম মশলা ফোড়নে নিয়েছি। গোটা গরম মশলা বলতে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ আর লবঙ্গ সব দিয়ে দিলাম তেলে। এবারে ভালো করে এটা ভাজা করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আগে আমি পেঁয়াজটা মাংসের সাথেই ভালো করে চটকে মেখে নিতাম, এখন চেষ্টা করি পেঁয়াজটাকে একটু ভেজে নেবার। কারণ পেঁয়াজটাকে যদি একটু বেশ ভালো করে ভাজি, মুচমুচে করে কড়া করে, তাহলে দেখেছি মাংসের রঙটা খুব ভালো আসে। আর এখানে ততক্ষণে মাংসটাকেও ম্যারিনেট করে নেব। নুন, হলুদ, দই
আর তেল দিয়ে তো কাল রাত থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এর মধ্যে বেশ অনেকটা আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর এখানে যে বেঙ্গলি গরম মশলা হয় সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব। তবে এটাই শেষ নয়, এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা, টমেটো, বেশ অনেকটা ধনেপাতা, সব দিয়ে এটাকে ভালো করে এরকম চটকে চটকে আমি এটাকে ভালো মিক্স করব। আসলে মাটনটা ফ্রিজে ছিল তো বেশ ঠান্ডা হয়ে আছে, হাত দিয়ে ভালো করে মাখতেও পারছি না আর অনেকটা পরিমাণে, তাই মাখতে খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক কোনো মতে মেখেছি। আর এখানে দেখুন পেঁয়াজটাও বেশ সুন্দর ব্রাউন হয়ে এসেছে। এবার এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। ফ্রিজ থেকে এই কড়াটা আনার পর আপনাদেরকে বলেছিলাম যে এত বড় কড়াটা আমার কী কাজে লাগবে জানি না, কিন্তু বিশ্বাস করুন যা যা জিনিসপত্র এনেছি তার মধ্যে এই কড়াটাই আমার সব থেকে বেশি ইউজ হচ্ছে। খুব আন্ডার এস্টিমেট করে দিয়েছিলাম কড়াটাকে, কিন্তু এত বড় কড়া আর কড়াটা যেমন ভারী তেমন মোটা, তো সেই জন্য এটা পুড়ে যায় না, ইউজ করতে খুব সুবিধা হয়। এর মধ্যে দুধকেও ভালো মতো রিডিউস করা যায়, দুধও পুড়ে যায় না, আর যে কোনো জিনিস এর মধ্যে কিন্তু চিটেও যায় না, পুড়েও যায় না, ভীষণ ভালোভাবে রান্না করা যায়। একবার শুধু গরমে তাতিয়ে নিতে হয়, একটু গরম করে তারপরে তেল দিলে কিন্তু পুরো ননস্টিকের মতো কাজ করে এই স্টিলের কড়াটা। তো যাই হোক এটা ভীষণ কাজে দিয়েছে আমার, দেখতেই পাচ্ছেন এতটা মাংস এই বড় কড়াটার মধ্যে সুন্দর রান্না করা যাচ্ছে। এর আগে যেই কড়াটা ছিল সেটাতে যদি আমি মাটনটা করতাম তাহলে একটু ছোটই পড়তো, অসুবিধা হতো। তো যাই হোক এখানে ডালটাও হয়ে এসছে আর দুধটাও দেখুন আস্তে আস্তে অনেকটাই কিন্তু কমে এসেছে। রান্না করতে তো এখনও বেশ খানিকটা টাইম লাগবে, সেই ফাঁকে আমি একটু ব্রেকফাস্টও করে নিলাম। একটু না খেয়ে নিলে না বেশ শক্তি পাওয়া যায় না গায়ে, ভীষণ অস্থির লাগে, ভালো লাগে না। পেট খালি হয়ে গেলে দেখবেন কিছু করতেও ইচ্ছা করে না, তাই একটা ফাঁকে আমি একটুখানি ব্রেড আর একটা ডিম সেদ্ধ করে খেয়ে নিলাম। তো যাই হোক তারপরে একেবারে যে কাজে লাগবো, একদম কাজ শেষ হলে তবে নিঃশ্বাস ছাড়বো, নিঃশ্বাস ফেলবো। তো যাই হোক খাওয়া হয়ে যেতেই এখানে আমি বাদামগুলোকে কেটে নিচ্ছি, কারণ দুধটা অনেকটাই কমে গেছে, এবার এই বাদামগুলো এই মুহূর্তে দিতে হবে, তাই বাদামগুলোকে কেটে রেডি করে রাখছি। বাদাম বলতে এখানে আমন্ড আছে আর কাজু নিয়েছি আর পেস্তা আছে, এই 3 রকম বাদাম নিচ্ছি। কিছুটা দুধের মধ্যে দিয়ে দেব আর বাকিটা আমি রেখে দেব একটুখানি গার্নিশের জন্য, ওপর থেকে দিয়ে দিলে বেশ ভালো লাগে। আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা একটা দুধের মধ্যে বেশ ক্রাঞ্চ আসবে, ভালো লাগবে মুখে। এই দেখুন এখানে কিছুটা বাদাম আমি কেটে রেখে দিচ্ছি, ওই যে বললাম ওপরে গার্নিশের জন্য দেব। এই কাজগুলো যদি বেশ 2-3 দিন আগে থেকে করে রাখতাম তাহলে আরও আমার সুবিধে হতো, কিন্তু এগুলো পরে ভেবেছি যে একটু বাদাম দেব, আগে থেকে ভাবিনি, তাই কাজটা এগিয়ে রাখিনি। নইলে সবজি কাটা, এই টুকিটাকি কাজগুলো, আদা রসুন বেটে রাখা বা এই বাদামগুলো কেটে রাখা, এগুলো যদি সবার আগে করে নেওয়া যায় তাহলে রান্না করতে আরও ইজি হয়ে যায়। এখানে দেখুন দুধটা অনেকটা কমে এসেছে, রিডিউস হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি না দিয়ে দেবো মিল্কমেড দুটোরই কাজ করবে, এক তো দুধটাকে আরও রিচ করবে, আর চিনি যেটা দিতে হয় সেটাও দিতে হবে না, মিষ্টি হয়ে যাবে। একটুখানি মিল্কমেড দিলাম তাহলে খেতে আরও ভালো লাগে। দুধটার মধ্যে মিল্কমেডটা দেওয়ার পর আবার একটু পাতলা হয়ে গেল, তবে এটা একটু পাতলা কনসিস্টেন্সি এখন রাখবো, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে। যদি দেখি তারপরেও গাঢ় হয়ে গেছে, সন্ধেবেলায় আবার একটু দুধ এর মধ্যে দিয়ে দেব। চলুন আজকের অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেল। ওইদিকে মাংস বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে যে দুধটা রিডিউস হতে দিয়েছিলাম শাহি টুকরার জন্য সেটাও হয়ে গেছে, শাহি টুকরার 50% কাজ কিন্তু হয়ে গেছে। আর সেই ফাঁকে আমি সবজিটাও কেটে নিয়েছিলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করিনি। এবারে চলুন ডালটা ঝটাপট বসিয়ে দিই, সেদ্ধ হয়ে গেল মানেই তো অনেকটা কাজ এগিয়ে গেল। তবে ডালের মধ্যে সবজিটা দিয়ে দিলে আরও ভালো হতো, কিন্তু আমি দিই না, কারণ তাতে ভেজে করলে আরও ভালো লাগে, সেদ্ধ করলে খুব একটা ভালো লাগে না। আর এখানে দেখুন ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, একেবারে ফোড়নটা দিয়ে সবজিটা ভাজবো। সবজি বলতে আমি গাজর, বিনস আর একটুখানি মটরশুঁটি দেব। আপনারা চাইলে আপনাদের যা যা পছন্দের সবজি সেগুলো দিতে পারেন, কুমড়োও দিতে পারেন, কিন্তু আমি আর সেগুলো দিইনি, ভাবলাম এই কটা সবজি দিয়েই করি। এখানে দেখুন সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে এটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ওই যে বললাম আপনারা চাইলে এগুলো ডালের সাথেও কিন্তু দিয়ে দিতে পারেন, কিন্তু ভেজে করলে বেশি ভালো টেস্ট আসে।
মুগ ডাল প্লেন খাওয়ার থেকে এরকম মুগ ডালের মধ্যে সবজি দিয়েই দেখেছি বেশি ভালো লাগে। মুসুর ডাল যেমন প্লেন ভালো লাগে, তার মধ্যে সবজি দেওয়া অতটা ভালো লাগে না, কিন্তু মুগ ডালের মধ্যে এইভাবে সবজি দিয়ে করলে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। এক হচ্ছে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে যে সেদ্ধ করা ডালটা ছিল সেটা ঢেলে দেবো। সেদ্ধ করা ডালটাকে একটু ভালো করে স্ম্যাশ করে নিতে পারেন, যাতে ডালটা দানা দানা না থাকে, একেবারে গলে যায়, তাতে তো আরও ভালো হবে। আর দেখুন ডালের কালারটা কি সুন্দর এসেছে। তো এবার এটাকে ভালো করে ফুটতে দেবো সব একসাথে। সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম, সবজিটা ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, তাই তারপরে একটু টেস্ট করেই নুন দেবেন কতটা নুন লাগবে। আর দিয়ে দিলাম বেশ অনেকটা চিনি, কারণ মুগ ডালে তো একটু চিনি দিতেই হবে, কারণ মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি হয়। আর একটু ধনেপাতাও আমি অ্যাড করে দিলাম। এখন আমি যেখানে পারছি ধনেপাতা দিয়ে দিচ্ছি, কারণ ধনেপাতাগুলো এত ভালো লাগছে, যেই তরকারিতেই দিচ্ছি সেই তরকারি যেন স্বাদ গন্ধ দুটোই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে তাই ধনেপাতা বেশ অনেকটা অ্যাড করে দিলাম বড় বড় করে কেটে। আর এখানে ডালটা প্রায় ফুটেই এসেছে। আর একদম লাস্টে এর মধ্যে দিয়ে দেবো ঘি। যখন ডালটা একদম ফুটে রেডি হয়ে যাবে, ঠিক নামানোর আগে অনেকটা দিয়ে দেবো ঘি। মুগ ডালে ঘি না দিলে মুগ ডালের সেই গন্ধটাই যেন বেরোয় না, সেই জন্যই মুগ ডালটাকে ভালো করে রোস্ট করতে হয়। রোস্ট করে করলে তারপরে ঘি দেওয়ার পর আলাদাই একটা গন্ধ বেরোয়। চলুন, ডাল তো রেডি হয়ে গেছে, ব্যাস অনেকটা কাজ আমার এগিয়ে গেল। মাংসটা ওইদিকে হচ্ছে। এবারে আগের দিনের যে মাছটা করেছিলাম সেটা তো বেশ এখন জমে চাপ হয়ে গেছে, মানে সর্ষেটা বেশ ঠিক হয়ে গেছে, সেটাকে একটু পাতলা করব। তো একটু জল দিয়ে এটাকে ভাবছি পাতলা করে ফুটিয়ে রাখবো। ঘি দেওয়া যে কোনো জিনিসে যদি গরম অবস্থায় ঢাকা দিয়ে দিই, দেখেছি একটুখানি কেমন গন্ধ হয়ে যায় যদি স্টিমটা না বেরোতে পারে। তাই আমি যে তরকারি ঘি দিয়ে করি না কেন, সবসময় চেষ্টা করি তার ঢাকাটা একদম ভালোভাবে না দিতে, একটুখানি খোলা রাখতে, যাতে স্টিমটা বেরিয়ে যায়। এরকমভাবে কতবার দেখেছি যে বিরিয়ানি কতবার খারাপ হয়ে গেছে, কারণ বিরিয়ানি তো পুরো ঘি দেওয়া হয়। এমনকি অনেক তরকারিতেও ঘি দিয়েছিলাম, সেই তরকারিকেও যখন এরকম চাপা দিয়ে রেখে দিয়েছিলাম খারাপ হয়ে গেছিলো। তাই তারপর থেকে সাবধান হয়ে গেছি। এখন যখনই ঘি দিই তখনই সেই তরকারির মানে যখন সেটাকে রাখি একটু ঢাকাটাকে খুলে রাখি, যাতে পুরোপুরি মানে স্টিমটা ভেতরে না থাকে, একটু বেরিয়ে আসে। তো যাই হোক, এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা গরম জল আর একটুখানি নুন দিচ্ছি। যেহেতু জল অ্যাড করছি একটু বেশি, তাই আবার একটু নুন দিয়ে দিলাম, তাহলে স্বাদটা একই রকম থাকবে। নইলে অনেক সময় কি হয়, নুনটা কম পড়ে যায়। তো এখানে চলুন দেখুন মাছটা বেশ চাপ হয়ে গেছে। সর্ষের তো কালকে জল বেরোয়নি, বেশ মানে ফুটে ফুটে ড্রাই হয়ে গেছিলো। তো এইটাকেই আজকে এখানে মাছগুলো দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নেব। তো গরম জল একদম কষকষে গরম জলে করছি, তাই স্বাদের কোনো হেরফের হবে না। জলটা অ্যাড করার পর এখন মনে হচ্ছে কনসিস্টেন্সিটা ঠিক আছে, এটা একটু ভাতে মেখে খাওয়া যাবে। মাছগুলো যেহেতু এখন নরম হয়ে গেছে, তাই খুব হালকা হাতে নাড়ছি যাতে ভেঙে না যায়। তাও একটা পিস একটুখানি দেখলাম ভেঙে গেছে। তো যাই হোক, একটা ভেঙেছে তাতে কোনো অসুবিধা নেই। আর এখানে আরও একটু গরম জল অ্যাড করে দিলাম, একটু পাতলাই করে রাখছি, কারণ সন্ধে হতে হতে এটা আবার বসে যাবে। তখন যে কনসিস্টেন্সিটা আসবে সেটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর এখানে দেখুন মাংসটাও কিন্তু আস্তে আস্তে অনেকটাই কষে এসেছে। এইভাবেই আমি মাংসটা বসিয়ে দিয়ে বাকি কাজ করতে থাকি, মাংসটা নিজের মতো হতে থাকে কম আছে। আর কষতে কষতে এটার স্বাদটাই এত সুন্দর আসে যে কি বলবো। তো যাই হোক, এখানে মাছটাও হয়ে গেছে রেডি। মাছটাকেও এবার রেখে দেবো। এটাকে আর ফ্রিজে রাখবো না, কারণ এখানে তো প্রচণ্ড ঠান্ডা থাকে। ঘরের মধ্যে হিটার চললেও কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে। তো যাই হোক, তার জন্য এটাকে আর ফ্রিজে রাখবো না, বাইরেই রেখে দেবো। এবার যখন খাবার সময় হবে তখন এটাকে ওভেনে দিয়ে আবার একবার গরম করে নেব। মাংসটাও অলমোস্ট হয়েই এসছেন, দেখতেই পাচ্ছেন। মাংসটাকে খুব বেশি জল দিয়ে আবার ফোটাবো না, একটু কষা কষাই রাখবো। আর মোটামুটি আমার সব রান্না কমপ্লিট, শাহি টুকরা ছাড়া। শাহি টুকরাও 50% হয়ে গেছে। এখানে দেখুন ডাল রেডি হয়ে গেছে, সবজি দিয়ে মুগ ডাল, সাথে এখানে মাছের যে ভাপা করেছিলাম সেটা, আর তার সাথে কালকে যে চচ্চড়ি করেছিলাম। মাছের ভাপার রঙটাও খুব সুন্দর এসছে বলুন। আর এখানে চচ্চড়িও রেডি। চচ্চড়িটাও বেশ ভালোই হয়েছে, একটু টেস্ট করে দেখি সবার খাবার আগে যে ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, এখানে দেখুন ওই যে দুধটা রিডিউস করে রেখেছিলাম সেটাও এখানে রেডি।
এখন বাজে সন্ধে 6:30, 6:30 বেজে গেছে। আমি এতক্ষণ এডিটিং করছি, মানে কাজও চলছে, এডিটিংও করছি। একটু রেস্ট নিয়েছিলাম, অত কাজ বাজ করে একটু রেস্ট না নিলে রাত জাগতে পারবো না, একটু তো মানে দেরি হবেই আজ। তো সেই জন্য একটু রেস্ট নিয়ে এডিটিং করতে বসেছি। এখনও কন্টিনিউ এডিটিং করছি, সাথে সাথে আরও অনেক কাজ আছে, যেমন চপগুলো ভাজবো, শাহি টুকরার ব্রেডগুলো ভাজবো। তো এরকম টুকটাক অনেক কাজ আছে, স্যালাডও কাটবো। তো সেগুলো সব করতে থাকবো, প্লাস এডিটিংও সাথে সাথে চলতে থাকবে। ফ্রাইডে না হলে আমার এইটাই মুশকিল হয়, কারণ ফ্রাইডে আমি আর একটা ব্লগ দিই, সেজন্য মাঝে মাঝে আমার স্কিপ হয়ে যায়, আমি করতেই পারি না। কোথাও যাওয়ার থাকলে এত তাড়াতাড়ি হয়ে যায় না, আর ব্লগ এডিট করা হয় না। ওই জন্য ফ্রাইডের ব্লগটা অনেক দিন আমার এরকম হয় যে আমি মানে দিতেই পারি না, স্কিপ করে যাই। তো যাই হোক, চলুন আজকে অনেক চেষ্টা করছি ব্লগটা যাতে আমি আপলোড করতে পারি, আর সাথে সাথে কাজগুলো করতে থাকি। 7:30টার সময় সবাইকে বলা হয়েছে আসার কথা, আশা করি সবাই চলে আসবে 7:30 থেকে 8টার মধ্যে। আজকে তো সবার অফিস থাকে, তাই একটু লেট হয়, যা টাইম বলি তার থেকে একটু লেটেই আসে সবাই, কারণ সবাই অফিস থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে তারপরে আসে, তো একটু টাইম লাগে। তো চলুন ঝটপট কাজগুলো করে নিই। এখানে 1 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি, তো ভাবছি আর একটু চিনি নেব, একটু সুগার সিরাপ বানাবো। শাহি টুকরাটাকে ভাজার পর, মানে ব্রেডটাকে ভাজার পর সুগার সিরাপে ডোবাতে হয়, তো সেই জন্য এখানে চিনি নিয়ে নিয়েছি। 1 কাপ নিয়েছি, আর একটু নেব চিনি, মোটামুটি 1.5 কাপের মতো চিনি নিচ্ছি। আর তার মধ্যে 1 কাপের মতো জল দেব। সেই জলটা দিয়ে এটাকে ফোটাতে থাকবো যতক্ষণ না একটুখানি চিট আসে। তবে এই গরম সুগার সিরাপের মধ্যেই আমি ওই ব্রেডগুলো ভেজে ডুবিয়ে দেব না, সুগার সিরাপটাকে একটুখানি ঠান্ডা হতে দেব। একদম ঠান্ডা হয়ে যাবার পর তবেই ব্রেডগুলোকে ওর মধ্যে দেব। আর এখানে দেখুন আমি ডিমের চপগুলোকেও বের করে রাখছি, এগুলো তো একদম ফ্রিজে ঠান্ডা হয়ে আছে, এত ভারী ট্রেটা আমি আর ধরতে পারছিলাম না। তো যাই হোক, সব এবার আস্তে আস্তে রেডি করছি, কারণ 7:30 বাজতে যায়, সবার আসার টাইম হয়ে গেছে। শাহি টুকরাটা একটা সার্ভিং ট্রের মধ্যে রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে আর নিতেও সুবিধা হবে। এমনকি ডিমের চপগুলো ভেজেও একটা সার্ভিং প্লেটের মধ্যে রাখতে হবে, তাই সেগুলোকে সব বের করে রেডি করে রাখলাম। এবার এখানে যে শাহি টুকরা বানাবো তার ব্রেডগুলোকে আমি কেটে রেডি করে রাখছি। শাহি টুকরার জন্য ওখানে তো দুধটা রিডিউস হয়ে গেছে, সুগার সিরাপও বানিয়ে রেখে দিয়েছি। এখানে ব্রেডটা কেটে ভেজে এটাকে রেডি করে রাখবো। তবে এখনই শাহি টুকরাটা বানাবো না, কারণ শাহি টুকরা দেখেছি অনেকেই নরম খেতে পছন্দ করে, আবার একটুখানি সবাই মুচমুচে খেতেও পছন্দ করে। তো আমাকে গোলক বলেছিল একটু মুচমুচে রেখো, তো সেই জন্যই আমি এটাকে সমস্ত রেডি করে রাখবো। জাস্ট খাবার 1-2 ঘন্টা আগে বানিয়ে আমি ফ্রিজে একটু ঠান্ডা হতে দেবো, তাহলে আশা করি মুচমুচে থাকবে। আর এখানে দেখুন শাহি টুকরা ভাজার জন্য সবসময় ঘি ইউজ করতে হয়, কারণ জানেনই এটা ঘিয়ে না ভাজলে এটা সেই টেস্টটাই আসে না। আর এতটা করে ঘি লাগছে, আমার তো দেখেই কীরকম লাগছে, কারণ ঘিয়ে ভাজা পাউরুটি ভাবলেই আমার কীরকম লাগছে। কিন্তু শাহি টুকরা তো এইভাবেই করতে হয়, তা না হলে ভালো লাগে না। অনেকে তো 1 কড়াই ঘিয়ে বেশ পাউরুটিগুলোকে ডুবিয়ে ভাজে, তাতে বেশ সুন্দর একটা কালার আসে। এইভাবে যদি আপনারা শ্যালো ফ্রাই করেন তাহলে প্রবলেমটা হয় কি, খুব তাড়াতাড়ি মানে এটা ভাজাও হয় না, আর তাছাড়া যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসে সেটাও কিন্তু আসে না। কিন্তু আমার বিশ্বাস করুন অতটা ঘি নেইও, আর অতটা ঘি ভাজার পর করবোটা কি, তার জন্য অল্প অল্প শ্যালো ফ্রাই করছিলাম, যতটা ঘি দরকার ঠিক ততটুকু দিয়ে। ওইদিকে পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, ওইদিকে শাহি টুকরার সমস্ত কিছু রেডি। এবারে সবাই এসে পড়বে আর কিছুক্ষণ, তাই এখানে চপগুলো ফটাফট গরম তেলে দিয়ে দিচ্ছি। চপ জিনিসটাই বাঙালিদের কাছে ভীষণ লোভনীয়, সেটা ডিমের চপই বলুন, মাংসের চপই বলুন, আর আলুর চপই বলুন। ডিমের চপ আমার সব থেকে প্রিয়, তাই ভেবেছিলাম এবার ডিমের চপই বানাবো। আর কালারটা দেখুন কি সুন্দর এসেছে, বেশ মুচমুচেও হয়েছিল জানেন। এইভাবে একবার বানাতে পারেন, দেখবেন খুব ভালো লাগে, স্পাইসি লাগে খেতে। আর চপগুলো দেখতে দেখুন কি দারুণ হয়েছে, সাইজগুলোও একদম পারফেক্ট এসছে। তবে সবসময় ডিমের চপ 2 কোট করবেন, তাহলে ওপরের লেয়ারটা খুব মুচমুচে হয়। 2 কোট করলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, আর আলুটা ফেটে বেরিয়ে যাবারও সম্ভাবনা থাকে না। চিকেনের এই স্টার্টারটা শুধু বাইরে থেকে অর্ডার করা হয়েছে, কারণ আর সময় ছিল না কিছু বানানোর।
তাই এই চিকেন স্টার্টারটা বাইরে থেকেই আনা হয়েছে। স্টার্টারের মধ্যেই চিকেন আর এখানে ডিমের চপ সব রেডি। সবাই চলে এসেছে, সবাইকে স্টার্টার সার্ভ করে চলে এসেছি এখানে আমি শাহি টুকরাটা বানাতে। তার জন্য যে ব্রেডগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা এরকম সুগার সিরাপে এগুলোকে একবার ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে এগুলোকে সব রেডি করে রাখছি। ব্রেডগুলো সব সুগার সিরাপে ডোবানো হয়ে গেছে। এবারে যেই আমি দুধটা রিডিউস করে রেখেছিলাম, এর সাথে তো মিল্ক মেডও আছে জানেন, সেটাই এর ওপর থেকে দিয়ে দিচ্ছি ভালোভাবে। দেখুন ব্রেডগুলোকে আমি শ্যালো ফ্রাই করেছি বলে একটু কালো কালো হয়ে গেছে, তাই দেখতে খুব একটা ভালো লাগছে না। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাই করতে পারেন, তাহলে কালারটা কিন্তু খুব একদম সব একই রকম আসে আর দেখতেও ভালো লাগে। আর ওপর থেকে দেখুন ছড়িয়ে দিচ্ছি যেই বাদামগুলো আমি এক্সট্রা কেটে রেখেছিলাম। গার্নিশ করার পর কিন্তু এখন বেশ ভালো লাগছে, বেশ লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন কেমন লাগে। তো চলুন এবার এটা ফ্রিজে রেখে দিই, একটু ঠান্ডা হোক, তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে আরও ভালো লাগবে। যা যা বানাবো ঠিক করেছিলাম সমস্ত কিন্তু টাইম মতো একদম আমার রেডি। তো চলুন, অনেকেই এসে পড়েছে, এবার ওদের সাথে একটু গল্প করি। ওরা একা একা বসে আছে, আমারও ভালো লাগছে না। এত দূর থেকে এসে বলো এত কাজ করে নিচ্ছে, আমার ভালো লাগে না। বলো হেল্প করে দেয় থাকলে, যেমন মাংসগুলো আমি সব করে দিই, ও নাড়িয়ে কি ভালো করে দিয়ে করে দেব না। ওটা মাংস তো আমি পারি না থাকলে না। হ্যাঁ এইটা ঠিক আছে, সাইডে করে ও কাজ চলে আসে। তখন বলে আমি সব করে দেব, তারপরে বলে কাজ চলে আসছে, অনেক কাজ করে বলো। হ্যাঁ হ্যাঁ কি জানো বেগুন দাও একটা তোলা তোলা দাও ইয়ে আরে আমি নিজেরই বাড়ি অথেন্টিক রান্না করেছিস রে বাবা। এগুলো ঢাকা দিয়ে আমি একটা ছবি নিলাম বলে এগুলো খুলে ঢাকা দিয়ে দেন, নাহলে আমি জেনে যাচ্ছি কিন্তু। না না ঠিক আছে, ভালো আছে অন্তরা ভালো ওই পরে দিবে চপ ওকে ধর। কেন বলি ও ইন্ডিয়ান খাবার খেতে পছন্দ করে? হ্যাঁ আর ওটা পছন্দ করি। ইন্ডিয়ান খাবার কিন্তু আমাদের বাচ্চারা আউটরাইট না, মানে আমি শ্রীজাকে ঘরে আসার পরে দেখি ও যা তৃপ্তিতেও খায়, মানে ওটা চেহারাতেই বোঝা যায় যে গুবলু এখন খুব সিঙ্গাড়া এসব খেতে শিখেছে। আগে একদম খেত না সিঙ্গাড়া, মানে এখন কোথাও যাবার হলে খাবার মানে রেস্টুরেন্ট তো বলবে কি ইন্ডিয়ান রেস্টুরেন্ট চলো। আগে ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেতে চাইতো না, বলতো না আমি যাবো না, তোমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট যাবে। দ্যাটস গুড। নিয়ে আসো এই তো এলাম, আগে নিয়ে নেবো খাবার। মামি দিয়ে এসেছি। আচ্ছা চামচ না আপনি কি খাবেন? গিয়ে বলছিস আঙ্কেলের থেকে এটা পাসওয়ার্ডটা একদম এটা দেখে আর কিছু বলতে পারছি না। বলো না এবার গপা গপ বুঝবে বললে পেট ভরে যাবে। হ্যাঁ এত আবার কাশি দেশে নারী বাস। এত খেটে রান্না করার পর যখন সবাই তৃপ্তি করে খায় তখন কিন্তু শরীরের সমস্ত ক্লান্তি চলে যায় আর খুব ভালো লাগে। সবাই যে এত এনজয় করে খাচ্ছিল সেটাই আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক চলুন এবার ওদের সাথে আমিও একটু গল্পগুজব করি, আর ভাবছি সাথে সাথে ব্লগটাও এখানে শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ব্লগে। আজকের মতো বাই বাই।